দর্শক, আপনাদের আমন্ত্রণ যেমন আইডেস্কে শুরুতেই শিরোনাম। ইরানি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে জেডি ভান্সের সাথে আলোচনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানি সম্পদ ফেরত দিতে সম্মত যুক্তরাষ্ট্র, জানিয়েছে রয়টার্স। লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। 3 দিনে প্রাণহানি ছাড়িয়েছে 350 সশস্ত্র গোষ্ঠী। হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় নারাজ তেল আবিব। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে জমজমাট প্রচারণা। বিজেপির জয় নিশ্চিতে একের পর এক জনসভা মোদির। সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত দৃষ্টি আপনাদের সাথে আছি। অবশেষে বহুল আলোচিত ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ বৈঠক শুরু হয়েছে। এর মধ্যে ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফের নেতৃত্বে এই দলে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন শেহবাজ। ইরান যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠক করবে কিনা সেটি এখনও কোনো পক্ষই স্পষ্ট করেনি। পাকিস্তানের মাটিতে পা রাখলেন মার্কিন প্রতিনিধিরা। উদ্দেশ্য ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা। তেহরানের প্রতিনিধি দল পৌঁছে গেছেন শুক্রবার রাতে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আমাদের প্রস্তাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা শুধু যুদ্ধবিরতিতে সম্মতই হয়নি, বরং আমার আন্তরিক অনুরোধে শান্তি আলোচনায় অংশ নিতে দুই দেশের নেতৃত্ব ইসলামাবাদে আসছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, যে কোনো মূল্যে চলমান সংকট সমাধানে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনায় যাই হোক, হরমুজের নিয়ন্ত্রণ নেবেনি এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। এখন আমরা তাদের সহায়তা নিয়ে বা তাদের ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেব। আমার মনে হয় খুব দ্রুতই সবকিছু এগোবে। আর যদি না এগোয়, তাহলে আমরা যেভাবে হোক বিষয়টি শেষ করতে পারবো। তাদের নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, সব ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস, এমনকি নেতারাও নেই। পুরো জায়গাটাই ধ্বংস হয়ে গেছে। তাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। মার্কিন আলোচক দলের প্রধান জেডি ভ্যান্স বলেন, ইরানিরা আলোচনায় আন্তরিক হলে হাত প্রসারিত করতে প্রস্তুত তারাও। অন্যদিকে ইরানের প্রতিনিধি বাঘের কালিবাফ জানান, তারা চুক্তির জন্য প্রস্তুত, তবে যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ। কাতার সহ বিভিন্ন দেশে থাকা ইরানের জব্দকৃত অর্থ সম্পদ ফেরত দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি এক কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে বাজেয়াপ্ত রয়েছে ইরানিদের অর্থ ও অন্যান্য সম্পদ, আর সেগুলো শিগগিরই অবমুক্ত করবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পূর্বে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছে ইরানিরা। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার সাপেক্ষে এই অর্থ ছাড়ের বিষয়টিও বিবেচনা করছে ওয়াশিংটন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে। তীব্র অবিশ্বাস আর সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে ইসলামাবাদে মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এক টেবিলে বসা আলোচকদের অতীত অভিজ্ঞতা আর কৌশল ঠিক করবে বৈঠক সফল হবে নাকি ভেস্তে যাবে শান্তি প্রচেষ্টা। বিশ্লেষকরা বলছেন, দুপক্ষের জন্য বড় কূটনৈতিক পরীক্ষায় আলোচনা, যেখানে যুক্তরাষ্ট্রের পক্ষে নেই অভিজ্ঞ কোনো কূটনীতিক। অন্যদিকে ইরানের প্রতিনিধি দল ঠাসা, পোড় খাওয়া বাঘা কূটনীতিকদের নিয়ে। পুরো বিশ্বের নজর ইসলামাবাদে। শান্তি নাকি আরও সংঘাত?
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর প্রথম সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। পররাষ্ট্রমন্ত্রী নয়, আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। প্রেসিডেন্ট ট্রাম্পের পর মার্কিন প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তিত্ব। 41 বছর বয়সী ভান্স বৈদেশিক নীতিতে একেবারেই নতুন। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইরাক যুদ্ধ পরবর্তী সময়ে। প্রেসিডেন্ট প্রার্থিতার লড়াইয়ে ব্যর্থ হয়ে ট্রাম্পের ডেপুটি হওয়ার পরও আন্তর্জাতিক যোগাযোগে খুব একটা ভূমিকা দেখা যায়নি। ভান্সের সহযোগী ব্যবসায়ী থেকে কূটনীতিক বনে যাওয়া স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্য আলোচনায় যিনি সক্রিয় বেশ কিছুদিন ধরেই। মূলত রিয়েল এস্টেট ব্যবসায়ী উইটকফ কেবল ট্রাম্প ঘনিষ্ঠ নেটওয়ার্কের হওয়ার কারণেই সাম্প্রতিক কূটনৈতিক মিশনে যুক্ত হয়েছেন এমন ধারণা বিশ্লেষকদের। গাজায় 2 বছরের আগ্রাসন বন্ধে সাফল্যের দাবি করলেও তার আগেই ছারখার হয়ে গেছে পুরো উপত্যকা। কৌশলে গাজার শাসন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত হয়েছে মার্কিন নিয়ন্ত্রণ। ব্যাক চ্যানেলে সক্রিয় হিসেবে পরিচিত জ্যারেড কুশনার এর আগে আব্রাহাম একর্ডস নিয়ে ইসরায়েল আরব সম্পর্ক স্বাভাবিকে কাজ করেছেন, সাফল্যও পেয়েছেন। যদিও সেসব আরব দেশ মূলত পশ্চিমা মিত্র হিসেবেই বিবেচিত। এই টিম নিয়ে জেডি ভান্স ডিল মেকার হতে পারবেন কিনা তা দেখার অপেক্ষায় বিশ্ব। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। রাজনৈতিক ভূগোলে পিএইচডিধারী 64 বছর বয়সী সাবেক আইআরজিসি কমান্ডার। রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনের অভিজ্ঞ আলোচককে ধরা হয় ইরানের সবচেয়ে দক্ষ দর কষাকষিকারী হিসেবে, যিনি বহু বছর ধরে আলোচনা করেছেন ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে। এছাড়াও ইরানের নিরাপত্তা ও অর্থনীতি বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা, প্রযুক্তি বিশেষজ্ঞ, সেন্ট্রাল ব্যাংক গভর্নর, মিডিয়া কর্মীও আছেন 71 জনের প্রতিনিধি দলে। বৈঠকের টেবিলে যখন একাধিক জটিল ইস্যু, শর্ত নিয়ে পুরোপুরি বিপরীত মেরুতে দুপক্ষের অবস্থান, তীব্র অবিশ্বাস, এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জ কোন কৌশলে এগোবে আলোচনা। নন ট্র্যাডিশনাল মার্কিন প্রতিনিধি বনাম ইরানের ক্লাসিক কূটনীতিকদের দর কষাকষির ফলাফলের উপর নির্ভর করছে মধ্যপ্রাচ্য তথা সমগ্র বিশ্বের পরিস্থিতি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। মার্কিন ইসরায়েলি হামলায় মিনাপ স্কুল শিক্ষার্থীদের নিহতের ঘটনায় ব্যতিক্রমী প্রতিবাদ জানালো ইরান। পাকিস্তানে ইরানি প্রতিনিধি দলের বিমানে করে নেওয়া হয় মিনাপ স্কুল হামলায় নিহতদের ছবি। শান্তি আলোচনায় অংশ নিতে আসা ইরানি প্রতিনিধি দলের বিমানে এই দৃশ্য দেখা যায়। আসনগুলো মিনাপ স্কুল হামলায় নিহতদের ছবি এবং তাদের জিনিসপত্র রাখা হয়েছে। মিনাপ 168 নামের এই বিমানটি মূলত ওই হামলায় নিহত 168 জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই সাজানো হয়েছে। যুদ্ধের প্রথম দিনে মিনাপের গার্লস স্কুলে ভয়াবহ হামলা চালায় যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন টমহক মিসাইল ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা নিয়ে সাধারণ ইরানিরা উদাসীন। বরাবরের মতো এবারও অর্থহীন বৈঠক হতে চলেছে, যার মাধ্যমে কোনো দীর্ঘমেয়াদী সমাধান আসবে না বলেই মত তাদের। এত সহজে আলোচনা টেবিলে না বসে বরং যুক্তরাষ্ট্রের বর্বর আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারেই আগ্রহী তারা। টানা 40 দিনের যুদ্ধ শেষে আলোচনার টেবিলে মুখোমুখি তেহরান ওয়াশিংটন। ইরানের প্রস্তাবিত 10 দফা শর্ত ধরে চলবে শান্তি আলোচনা, কিন্তু এ দফার আলোচনাতেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান নিয়ে যথেষ্ট সন্দিহান ইরানিরা। রাজধানী তেহরানে যুদ্ধ পরবর্তী থমথমে পরিস্থিতি বিরাজ করলেও খুলেছে দোকানপাট ও প্রতিষ্ঠান। রাস্তায় স্বাভাবিক নিয়মে চলছে মানুষ ও যানবাহন। গুরুত্বপূর্ণ এই আলোচনা নিয়ে বেশ দায়সারা মনোভাব সাধারণ ইরানিদের মাঝে। এত সহজে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ায় বেশ অসন্তুষ্ট দেশটির জনসাধারণ। বরাবরের মতোই নিজেদের স্বার্থ থেকে এক চুলও নড়বে না যুক্তরাষ্ট্র, আসবে না কোনো আশানুরূপ ফলাফল মনে করছেন ইরানের জনসাধারণ। অনেকের মত শেষ পর্যন্ত কোনো রকম চুক্তিই হবে না চলমান এই ইস্যুতে। তাই এই আলোচনায় এত সহজে ইরানের অংশগ্রহণ নিয়ে নাখোশ তেহরানের বাসিন্দারা। যুক্তরাষ্ট্র সবসময় তাদের স্বার্থ দেখে আসছে। এই চুক্তিটিও তাদের সেই স্বার্থেরই অংশ, আমাদের নিয়ন্ত্রণের কৌশল মাত্র। এটির কোনো মূল্য নেই আমাদের কাছে। আমার মনে হয় না যুদ্ধবিরতির জন্য এটি সঠিক সময় ছিল। একটি নিরপেক্ষ চুক্তি তখনই হবে যখন তা ইরানের সাধারণ মানুষের স্বার্থের অনুকূলে হবে। এর আগেও কয়েকবার যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার টেবিলে বসেছি আমরা, কিন্তু তার ফলাফল ছিল শূন্য। যদি এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে সে আলোচনার কোনো অর্থ নেই।
যুদ্ধ, অস্থিরতা, প্রাণহানি, ধ্বংসস্তূপ কোনো কিছুই যেন স্পর্শ করতে পারেনি সাহসী জাতি হিসেবে পরিচিত ইরানিদের অবিচল মানসিক দৃঢ়তাকে। এত বিপুল ক্ষয়ক্ষতির পরও মাতৃভূমির সম্মান রক্ষায় যুক্তরাষ্ট্রকে চরম শিক্ষা দিতে লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ মানুষ। আমার মনে হয় না শেষ পর্যন্ত কোনো চুক্তি হবে। আমরা কেউই চাই না যুদ্ধ হোক, কিন্তু আলোচনার ফলাফল যদি আমাদের পক্ষে না আসে তাহলে এমন চুক্তি না হওয়াই উচিত। যতক্ষণ পর্যন্ত তারা আমাদের শর্তগুলো মেনে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত। এদিকে আলোচনায় সম্মত না হয়ে আর কোনো উপায় ছিল না ইরানিদের। সোশ্যাল হ্যান্ডেল এক্সে এমন একটি পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই আলোচনার মাধ্যমে শান্তির পথে না গিয়ে যুক্তরাষ্ট্রের এমন উস্কানিমূলক আচরণের কড়া দাঁতভাঙা জবাব দিতেই বেশি ইচ্ছুক সাধারণ ইরানিরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির ঘোষণায় খুলে দেওয়া হলো ইরাকের আকাশসীমা। টানা 40 দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে বেসামরিক বিমান চলাচল। শুক্রবার থেকে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যথানিয়মেই কার্যক্রম শুরু হয়েছে। ইরাকি জয়েন্ট অপারেশন কমান্ডের ঘোষণার পর বিমানবন্দরে স্বাভাবিকভাবে যাতায়াত করতে দেখা যাচ্ছে যাত্রীদের। অভ্যন্তরীণের পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটও শুরু হয়েছে। এক বিবৃতিতে ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের ফ্লাইটের শিডিউল, টিকিট বুকিং সংক্রান্ত যাবতীয় তথ্য সরাসরি এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইট থেকে জেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পুনর্নির্মাণ শেষে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে ইরানের কাশানে অবস্থিত ইয়াহ আবাদ রেল সেতুতে। গেল 7 এপ্রিল মার্কিন ইসরায়েল যৌথ হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় তেহরান ইস্পাহানের সাথে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ এই সেতুটি। বিমান হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে এবং ধসে গেছে সেতুটি, বিচ্ছিন্ন হয়ে যায় রেল যোগাযোগ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় আশপাশে বেশ কিছু ভবন, যানবাহন। মাত্র 2 দিনের মাঝে প্রবল দক্ষতার সাথে সেতুটি সংস্কার কাজ শেষ করেছে ইরান প্রশাসন, যার পর প্রথমবার এটি একটি মালগাড়ি অতিক্রম করে সেতুটি দিয়ে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধে শান্তি আলোচনার প্রস্তুতি শুরু হলেও স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালী হয়ে জ্বালানিবাহী জাহাজগুলোর চলাচল। মেরিন ট্রাফিক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী খুবই সীমিত সংখ্যক তেলবাহী জাহাজ চলাচল করতে পারছে এই পথে। এখনও মাত্র 10% জাহাজই অতিক্রম করতে পারছে হরমুজ প্রণালী। বহু জাহাজ এখনও সেখানে আটকে আছে। পাশাপাশি যেসব জাহাজ যাতায়াত করছে সেগুলোকেও উপকূলের কাছ দিয়ে চলাচলের নির্দেশ দিয়েছে ইরান। এসব কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের প্রায় 20% ব্যাহত হচ্ছে। ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে চীন। মার্কিন গোয়েন্দা সূত্রে এই তথ্য প্রকাশ পেয়েছে। আর বিষয়টি সম্পর্কে অবগত 3 জন কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম CNN জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবে চীন। তবে এই বিষয়টি প্রকাশ্যে আনতে চাইছে না বেইজিং। তাই তৃতীয় কোনো দেশ হয়ে ইরানে সমরাস্ত্র পাঠাতে পারে শি প্রশাসন। পাঠানো হতে পারে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ম্যানপ্যাডস। আর নিচ দিয়ে উড়ে যাওয়া বিমানগুলোকে সহজেই টার্গেট করে নিখুঁত হামলা চালাতে সক্ষম এই ব্যবস্থা। অবশ্য ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, ইরানে সমরাস্ত্র পাঠানোর কোনো পরিকল্পনা নেই বেইজিংয়ের। দাবি চলমান সংঘাতে কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করছে না দেশটি। বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার রাতভর তাণ্ডব চালানো হয় দেশটির দক্ষিণাঞ্চলে। এই গেল 3 দিনেই 357 লেবানিজের প্রাণ গেছে। ইসরায়েলি ট্যাঙ্ক, সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারাও। আগামী সপ্তাহে লেবানন ইসরায়েল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অনুপস্থিত থাকবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক ঘন্টা আগেও এগুলো ছিল আবাসিক স্থাপনা। ইসরায়েলি তাণ্ডবে যখন পরিণত ধ্বংসস্তূপে। শুক্রবার রাতভর দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। নাবাতিয়া প্রদেশের তৌল এবং জেপসিদ শহরকে করা হয় টার্গেট। হাসপাতাল, স্কুল এবং মসজিদ লক্ষ্য করে চলে হামলা। গেল 3 দিনে প্রাণ গেছে 350-র বেশি মানুষের। এদিকে হিজবুল্লাহর তরফ থেকেও চলছে পাল্টা হামলা এবং প্রতিরোধ। তাইর অঞ্চলের একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া কিরিয়াত শমোনা, মেতুলা এবং মিসগাভ আম এলাকায় রকেট হামলা চালানোর দাবিও করেছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। 2 মার্চ থেকে লেবাননে নিহত মানুষের সংখ্যা প্রায় 1900 জনে পৌঁছেছে। আহতের সংখ্যা 6000 জনেরও বেশি।
অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে চলছে শান্তি আলোচনার প্রচেষ্টা। বিভিন্ন দেশ এবং মধ্যস্থতাকারীরা দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। নতুন করে বৈঠকের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। এ অবস্থায় হিজবুল্লাহ ছাড়াই বৈঠকের উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সরকার পাল্টানোর সময় এসেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের বিভিন্ন জনসভায় এমন দাবি তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, টাকা দিয়ে প্রশাসনকে কিনে নিয়েছে বিজেপি। তাই আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এমন প্রত্যাশা নেই তৃণমূল কংগ্রেস নেত্রীর। ভোটার তালিকা থেকে ২৭ লাখ মানুষের নাম বাদ পড়ায় কিছুটা চাপে রয়েছে রাজ্য সরকার। পাল্টানো দরকার। ভাঙা বাংলায় এভাবেই পশ্চিমবঙ্গের সরকার পাল্টে ফেলার আহ্বান জানাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সুনিশ্চিত জয় ধরেই চালাচ্ছেন জোর প্রচার। শুক্রবার কলকাতায় বিজেপির ইশতেহার প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার একদিন পরই মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর ও বর্ধমানে সমাবেশ করেন মোদী। ছোটান উন্নয়নের ফুলঝুরি। বিজেপি রাজ্যের ক্ষমতায় এলে ভূমি অফিস থেকে নবান্ন পর্যন্ত ভয়মুক্ত স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিত করা হবে। শক্তিশালী হবে পুলিশের কাঠামো। একই সাথে সিন্ডিকেট ভেঙে দিয়ে উন্নয়ন কাঠামোয় কাজের সুযোগ পাবেন অভিজ্ঞ ঠিকাদাররা। থেমে নেই রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রচারও। মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির অভিযোগ, প্রশাসনকে মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। তার অভিযোগ, বিজেপি থাকলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক পক্ষ নিরপেক্ষ নয় কোন দেশের কোন এজেন্সি, সব বিজেপি পক্ষ সবাইকে কিনে নিয়েছে। আর চৈত্র মাসের ছেলে সব বিক্রি করে দিয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে নতুন দল গড়া হুমায়ুন কবির ভোটের মাঠে মমতার প্রতিপক্ষ। মুসলিম ভোট ব্যাংকের বড় অংশের সমর্থনে যাবে তার দখলে। তবে বিজেপি থেকে টাকা নেওয়ার অভিযোগের পর সেও কিছুটা চাপে। ভোটার সংশোধনীতে পশ্চিমবঙ্গের প্রায় ২৭ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, যাদের বেশিরভাগই মুসলিম। অপরদিকে মমতার নির্বাচনী এলাকা ভবানীপুর থেকেও বাদ পড়েছে ৫০,০০০ নাম। এতে নিজ এলাকায় কোণঠাসা মুখ্যমন্ত্রী। মানুষের কাছে আশীর্বাদ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর থেকে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি দাম কমেছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে। এনবিসি নিউজের তথ্য মতে মার্কিন অপরিশোধিত তেলের দাম কমেছে ১৩.৪%, আর ব্র্যান্ড ক্রুডের দাম কমেছে ১২.৭%। সপ্তাহের শুরুতে প্রতি ব্যারেল মার্কিন ক্রুড অয়েলের দাম ছিল প্রায় $১১১, যা শুক্রবারে নেমে এসেছে $৯৬.৫৭। তবে এই পতনের পরও এখনও জানুয়ারির তুলনায় তেলের দাম অনেক বেশি। এখন পর্যন্ত মার্কিন ক্রুড অয়েলের দাম ৬০% বেশি বেড়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও তেলের দাম এখনও ব্যারেল প্রতি প্রায় $১০০ কাছাকাছি। এখন থেকে স্পাইসি ক্রিসপি পটাটা প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। শনিবার বাংলাদেশ সময় সকাল 6:07 ক্যালিফোর্নিয়ার সান্টিয়াগো উপকূলে প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেছে ওরিয়ন মহাকাশযান। স্প্ল্যাশডাউনের পর মিশন কমান্ডার রিড ওয়াইজম্যান জানিয়েছে সুস্থ আছেন তিনি সহ 4 নভোচারী। 10 দিনের মিশনে চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করেছেন মহাকাশচারীরা, রেকর্ড করেছেন চাঁদের দূরবর্তী অংশে গিয়ে। আর সে সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল 2,52,757 মাইল। 1970 সালের অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙেছে এই যাত্রা। চাঁদের দক্ষিণ মেরুতে মানুষের ঘাঁটি গড়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে আর্টেমিস 2 মিশন। আর এই ছিল যেমন আইডেস্কের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।